আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি প্রবাস থেকে দিদার আলম আরজু আজকে আপনাদের সাথে লাইভে আছি। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা। অন্তর্বর্তীকালীন সময়সীমার যে 1 বছর অতিবাহিত, আমাদের এই সরকার যারা প্রধান দায়িত্বে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের একটাই কথা হচ্ছে যে শুধু সংস্কার করতেছে। সংস্কার আসলে একটা জিনিস কি ব্যাপার, সংস্কারটা সরকারের যেটা করতেছেন, সরকারটাতে আমরা কি বুঝি? আমার ক্ষুদ্র জ্ঞানে, আমরা অত বেশি জ্ঞানীও না, আমরা ক্ষুদ্র জ্ঞানে বুঝি আমরা একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন, সিস্টেম লস যেটাকে বলি আমরা, সিস্টেম লস হয়ে গেলে এটাকে নতুন করে সিস্টেম আপডেট করা, বিভিন্ন ডেস্কের কাজ, নিয়ম কানুন, কাজ, লোক, ব্যক্তি, সবকিছু সিস্টেম আপডেট করা, এটাই হচ্ছে সংস্কার। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের যে সংস্কারের আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই কথাটা এই জন্য বললাম যে গতকাল আমার এক খুবই কাছের মানুষ, উনি আমাদের ফেসবুকে এখানে লিখছেন, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা 5টি। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। 5টি মৌলিক চাহিদা। অন্য জিনিসটা আমরা বাদ দিলাম। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ যতটুকু হয়েছে না হয়েছে এটা মানুষের উপরে, রিজিকের উপরে ছেড়ে দিলাম। এটা হচ্ছে যে পাবলিক ফাংশন, গণতন্ত্রের ব্যাপার, এটা আমরা ওনাদের কাছে ছেড়ে দিলাম। অন্য ছাড় দিলাম। বস্ত্র যার যার রুচিসম্মত পরিধান করবেন, বস্ত্র আমরা বাদ দিলাম। বাসস্থান যার যার আর্থিক অবস্থা অনুযায়ী সে তার বাসস্থান করবে। শাহাবুদ্দিন ভাই আমাদের ওয়াচিং আসছেন, ধন্যবাদ। 5টি মৌলিক চাহিদার ভিতরে আমরা 3টি মৌলিক চাহিদা অলরেডি আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিছি। 5টা সিলেবাস থেকে 3টে সিলেবাসের পয়েন্ট বাদ দিয়ে দিলাম। বাকি কটা হলো 2টা, শিক্ষা এবং চিকিৎসা। আসুন আমরা মূল পয়েন্টে আসছি। শিক্ষার ব্যাপারটা আমরা সে ছোটবেলা দেখে আসছি যে প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার, প্রত্যেকটা বিভাগের যে স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং কলেজও মনে করি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সংস্কার আপনাদের করা দরকার, এই 1 বছরে সংস্কার আমাদের ঢাকা সিটি থেকে, বিভাগীয় শহর ঢাকা সিটি থেকে যে সংস্কার আমরা সিটিতে শুরু করছেন, ওখান থেকে সিটি থেকে আমাদের গ্রামে গঞ্জে আনাচে কানাচে সংস্কার পৌঁছে যাওয়ার কথা। কই, আমরা তো কিছু দেখছি না। কি সংস্কার করলেন আপনারা? সংস্কার কি আপনারা বুঝেন না, নাকি আমরা বুঝি না? প্রত্যেকটা স্কুল, আমি মনে করি যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল প্রথমত শুরু করে প্রত্যেকটা স্কুলের আঙ্গিনা ক্লিন করা থেকে, পাইপ পরিষ্কার একদম নিট এন্ড ক্লিন করে, প্রত্যেকটা স্কুলের রং, পেইন্ট, প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শ্রেণীকক্ষে ইলেকট্রিক্যাল সরঞ্জাম মেনটেনেন্স, প্রত্যেকটা ক্লাস শ্রেণীকক্ষে একটা করে দেওয়াল ঘড়ি, প্রত্যেকটা লাইব্রেরিতে বুক সেলফ, সবকিছু নিয়ে নতুনভাবে
সাজিয়ে গুজিয়ে দেওয়া, প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস এবং কি আপনার শিক্ষকদের একটা ড্রেস, প্রত্যেকটা ড্রেসের সাথে একটা একটা করে বেস, এবং প্রত্যেকটা স্কুলের দপ্তরি যারা অফিসিয়াল কর্মকাণ্ড থাকেন দপ্তরিদের ড্রেস, প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা করে, টিচারদের টিচাররা যারা বয়স্ক হয়ে গেছেন তাদেরকে রিলিজ করে নতুন নতুন যারা আপডেট শিক্ষক যারা আছেন ভালো উন্নত মানের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলটাকে পরিচালনা করার নতুন ভাবে নতুন আঙ্গিকে সাজানো, এটাই কি বলি আমরা সংস্কার, তাই নাকি? এটা হচ্ছে যে শিক্ষা খাতের যেই সংস্কার। এবং কি ম্যানেজিং কমিটি, প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি যেটাকে বলি আমরা অথবা গভর্নিং বডি, এই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে কারা কারা থাকবে? এই ম্যানেজিং কমিটিতে গার্ডিয়ানরা থাকবে, শিক্ষকরা থাকবেন, এবং স্কুলের যারা ডোনার মেম্বার, দাতা সদস্য তারা থাকবেন, এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যারা আছেন তারাও সদস্য হতে পারবেন। এই গভর্নিং বডি অথবা এই ম্যানেজিং কমিটি দ্বারা স্কুল নতুনভাবে পরিচালনা করা, এটাই হচ্ছে যে সংস্কার আমরা মনে করি। কই আমরা তো এই শিক্ষা ক্ষেত্রে কোনো সংস্কার দেখিনি। এবং কি যে আমরা যে বই যে আমরা বইতে যে শিক্ষা পড়ালেখা, এই পড়ালেখার যে মানটাকে আরো আপডেট, মোর দেন আপডেট করার প্রয়োজন মনে করি আমরা। এটাতে কোন রকমের পড়ালেখার কোন শিক্ষার কোন মান আমরা দেখতেছি না। শিক্ষার যে একটা মান যদি না থাকে তাহলে আপনার আমাদের ছেলে মেয়েরা শিক্ষা কোত্থেকে গ্রহণ করবে? ভালো শিক্ষা কিভাবে গ্রহণ করবে? শিক্ষার পর আসছি আমরা চিকিৎসা খাতে। শিক্ষা এখনো শেষ করিনি, আরেকটু বাকি আছে। আসুন শিক্ষার মান উন্নয়ন নিয়ে, ম্যানেজিং কমিটি নিয়ে, এবং কি স্কুলের যেই নিট অ্যান্ড ক্লিন, এবং কি স্কুলের যেই বারান্দা, ভিতরের শ্রেণী কক্ষগুলোর মান উন্নয়ন করার জন্য প্রত্যেকটা স্কুলে যেই যে একটা কমিটি গঠন করা, এটা হচ্ছে যে শিক্ষার সংস্কার। এই শিক্ষা খাতে আপনাদের সংস্কারটা কোথায়? কেন এখনো হয়নি? আমাদের মানুষদের, বাংলাদেশের মানুষদের যেই আপনার মৌলিক চাহিদা 5টির ভিতর 3টা তো আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, 3টা বাদ দিয়ে দিলাম। 3টা আপনাদের কোনো চার্জ নাই, কিন্তু আর বাকি 2টা তো আমরা ছাড় দিতে পারি না। একটা হলো শিক্ষা, আর একটা হলো চিকিৎসা। আসুন আমরা বাংলাদেশি যারা, আমাদের বইতে আমরা কি পড়ি? অমুক জায়গাতে পদ্মা সেতু করছে, পদ্মা সেতুর সিঁড়ি কয়টা, খুঁটি কয়টা, কে বানিয়েছেন, কত সেন্টি রড দিয়েছেন, এটা নিয়ে ভীষণ সুন্দর একটা গল্প লিখতে পারি আমরা। এই গল্প লিখি, এটা মুখস্থ করি। এটাতে এই মুখস্থ করা, এটার শিক্ষাটার একটা মান কি? এই পদ্মা সেতুতে আমরা এটা যে মুখস্থ করলাম, কয়টা খুঁটি, কতটুক লম্বা, দৈর্ঘ্য কতটুক, প্রস্থ কতটুকু, কতদিন এটা লং এক্সিবিটি, এগুলো আমরা পড়লাম। কোরিয়ান থামাল সিলাম পিলাং ওই আসি এটা বানাইলো। এই শিক্ষাটা আমরা মুখস্থ করি, আমরা এই শিক্ষাটা পড়ি, এই গল্পটা পড়ি, এটা আমাদের কি জীবনে কি আসছে বলেন? 4 সুতা রড, 8 সুতা রড, এত টন লাগছে, এটা যদি আমি মাথাতে মেমোরিতে মুখস্থ করলাম, এটা আমাদের ফায়দাটা কি বলেন? কি শিক্ষা গ্রহণ করলাম এটা থেকে? হ্যাঁ, আমাদের ছেলেরা, আমাদের বাংলাদেশি ছাত্ররা, ছেলে মেয়েগুলা যদি আজকে পড়ালেখা করে একটা পদ্মা সেতুর মতো এরকম একটা সেতু অথবা একটা বড় একটা টাওয়ার, এগুলা যদি সে নির্মাণ করতে পারে, কিভাবে করতে পারে, ওই জিনিসটা যদি শিখে সে, কোনো এক সময় যদি সে একটা টাওয়ার নির্মাণ করে, তার সার্থকতা।
বাংলাদেশের সার্থকতা, মা বাবার সার্থকতা, সবার মন উজ্জ্বল হবে, সবার নাম সুনাম ছড়িয়ে যাবে। কে বানিয়েছে সেটা আমরা শিক্ষা গ্রহণ করি, আর আমরা কেন বানাতে পারি না? জিনিসটা দুইটা ব্যাপার। কে বানিয়েছে সেটা আমরা পড়তে পারি, মুখস্থ করতে পারি। অমুক টাওয়ার কে বানিয়েছে, অমুক তাজমহল কে বানিয়েছে, সেটা আমরা মুখস্থ করতে পারি। এই মুখস্থটা তাজমহল জনাব সলিমুল্লাহ বানিয়েছেন, সাপোজ জনাব সলিমুল্লাহ বানিয়েছে তাজমহল, জনাব সলিমুল্লাহ বানিয়েছে তাজমহল, এটা আমি মুখস্থ করলাম। এটা আমার ফায়দা কি হলো? আমার ব্রেন প্রসারিত কি হলো? আমার জ্ঞান কি বাড়লো? আমরা বাংলাদেশে আমরা যারা শিক্ষার যে পাঠ্যপুস্তক, যে সিলেবাস আমরা তৈরি করি, যে গল্প তৈরি করি, এটা আমাদের কোনো শিক্ষার কোনো এটা মানও নাই, এটা কোনো মান, জিরো মান। আমার যদি কথা আপনারা যদিও আমি বুঝতে সেরকম ভাবে বুঝাতে পারছি না, তাহলে আমাদের শিক্ষার মানটা কোথায়? অমুক টাওয়ারের ফার্স্ট ফ্লোরে কয়টা সিঁড়ি, দ্বিতীয় তলায় কয়টা সিঁড়ি, এটা আমি মুখস্থ করলাম, এটা গল্প পড়লাম, অবজেক্টিভে আসলে আমি লিখলাম, টিকমার দিলাম। অমুক টাওয়ারে 137টা সিঁড়ি, এটা আমার ফায়দা কি হইলো? আমার জ্ঞান কি বাড়লো? আমার এই জ্ঞানের ইয়াটা কি হইলো আমার? বলেন, কি কাজ আসবে ভবিষ্যতে আবার? আমি জানি অমুক টাওয়ারের 137টা সিঁড়ি, এখন আমি আমার বয়স 40, 42, 40 আপ, আমি এখন এই জানি, এটা জানি, আমি মেমোরিতে রাখছি, আমার মনে আছে, তো এটা আমার কি কাজে আসছে ভবিষ্যতে? আমাদের জ্ঞান, আমাদের যে সিলেবাস, আমাদের শিক্ষার যে মানটা আরো অনেক উন্নত করতে হবে। আজকে অত বেশি সময় নাই, আমি শুধু শিক্ষা নিয়ে এটুকু আলোচনা করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি গতকালকে আমাদের যেই ভাই এই শিক্ষার খাতে এবং চিকিৎসা খাতে দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। দ্বিতীয় কথা আসছি, আমাদের বাংলাদেশের যেসব হসপিটালগুলো সেম স্কুলের যে কন্ডিশন, সেম কন্ডিশন বাংলাদেশের যে হসপিটালগুলো, সদর হসপিটাল বলি আমরা, উপজেলা হসপিটাল বলি, অথবা জেলা হসপিটাল বলি, সরকারি হসপিটাল যেগুলা, বিভিন্ন রকমের এই যে হসপিটাল, জেলা 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 উপজেলা উপজেলা যেগুলো আছে, এই হসপিটালগুলোতে একেবারে মানে চিকিৎসার যে একটা মান বলতে জিরো, জিরো মান। এই চিকিৎসার যেই আপনার এই যে ইকুইপমেন্ট যেগুলা চিকিৎসা করবেন, একটা লোকের যে একটা দাঁত উঠাবে, ও দাঁত উঠানোর যন্ত্র যেটা আছে চিমডা, এটা মনে আজকে 100 বছরের উপরে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই ইকুইপমেন্ট গুলো কখনো আর খরিদ করা হয় না। এই ইকুইপমেন্ট গুলো দুর্নীতির কারণে, ঘুষ আর দুর্নীতির কারণে এই চিকিৎসার খাতে সরকারি হসপিটালগুলোতে আজকে যেই রোগীগুলো আমরা সবসময় সরকারের একটা প্রবাসে দেখেন, আমরা একটা প্রাইভেট ক্লিনিক আছে সামান্য দুই একটা, যারা শৌখিন মানুষ ইচ্ছাকৃত করে আমার নিজের মন চাচ্ছে আমি প্রাইভেট ক্লিনিকে যাবো, যাই না কি জন্য যায়, সে নিজে ইচ্ছাকৃত করে প্রাইভেট ক্লিনিকে গেল, তার দেশের একটা হসপিটাল, তার মন চাচ্ছে সেই একটা ট্রিটমেন্ট ওখানে করলো। কিন্তু না, এদেশে মধ্যপ্রাচ্যের কথা বলতেছি, প্রত্যেকটা ব্যক্তি আমরা গভর্নমেন্ট হসপিটাল, যেটা গভর্নমেন্ট হসপিটালের প্রতি আমরা সবসময় আমরা অভিমুখী। আমাদের বাংলাদেশে কেন নাই? বাংলাদেশের যে হসপিটালগুলো, সদর হসপিটাল মানেই তো আপনারা বুঝেন তো, ডাউলে চাউলে যে খিচুড়ি বানানো হয়, ওই খিচুড়ি খাইলে যা হয় তা হয়, ওইখানে চিকিৎসা তাই হবে। একটা পাবলিক যদি 100 জনের ভিতরে বলি যে আপনার এই চিকিৎসাটা, আপনার এই ডেলিভারিটা, আপনার এই হাতের যে কাটার যে সমস্যাটা, পায়ের সমস্যা, কোমরের সমস্যা, আপনার ব্রেন স্ট্রোক করছেন, হার্ট স্ট্রোক করছেন, আপনার এই সমস্যাগুলোর চিকিৎসা কেউ কি বলতে পারবে জীবনে বিগত 50 বছরে যে আমরা সদর হসপিটাল আমার ট্রিটমেন্ট হয়েছে? কেউ বলতে পারবে না। সরকারি হসপিটালগুলোর মান যে কত নিচে চলে গেছে, একটা ইকুইপমেন্ট হসপিটালের কি বলবো, সদর হসপিটাল মানে আপনি যদি যান ওখানে সদর হসপিটালের মুখে দরজায় শুধু একটা ব্যবসা পাবেন, ওখানে শুধু আছে কি চা, পানি, নাস্তা, সিগারেট, বিড়ি, এগুলার দোকানদার আছে শত শত। আর ওই সদর হসপিটালে কারা যায়? যাদের আর্থিক অবস্থা দুর্বল, অসহায়, টাকা পয়সা নাই, তাদেরকেই
ট্যাক্সি অথবা সিএনজি করে কোথায় সদর হসপিটালে নিয়ে গেছে, ওখানে পাঠা দেন। চিকিৎসা হইলো হইলো, না হলে নাই, যা হইলো আল্লাহ বাস্তে হইলো, আজকালাস। কেন আজকে সদর হসপিটালের এই আসতে এত এত নিম্ন অবস্থা, নিম্নমানের অবস্থা কেন? বাংলাদেশের সরকার কি অসহায়? বাংলাদেশের সরকার কি দুর্বল? বিগত দিনের সরকার কি দুর্বল ছিল? কিসের অভাব ছিল? হ্যাঁ, একটা জিনিসের অভাব ছিল না, সেটা দুর্নীতির অভাব ছিল না, দুর্নীতি ছিল। আজকে সদর হসপিটালের কথা বলেন আপনি, আমি তো শিক্ষাটা শেষ করলাম, এখন চিকিৎসা আসছি। চিকিৎসার আপনি সদর হসপিটাল অবস্থা দেখেন, আপনি যান, আপনি একটু সচেতন নাগরিক, আপনি একজন সরকারি আমলা, আপনি আমজনতা, আপনি যান একটু সরকারি হসপিটালগুলো, সদর হসপিটালগুলো আপনি ভিজিট করেন, আপনি দেখেন কি পরিস্থিতি। মানুষ যাওয়ার অবস্থা নাই ওখানে দুর্গন্ধের কারণে। কোনো ভবনের কোনো পেইন্ট নাই, ভবনের কোনো টাইলস মেরামত নাই, ভবনের কোনো ইলেকট্রিক মেকানিক মেনটেন্যান্স নাই, একটা টয়লেটের অবস্থা ভালো না, একটা খাট ভালো নাই, উন্নত মানের কোনো খাট নাই ভালো, ফ্লোরে শুয়ে আছে রোগীগুলা। হ্যাঁ, একটা রোগী কারা যায় যেগুলা অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভাঙ্গি চড়ে গেছে, ওই হসপিটালে ওই রোগীগুলা নিয়ে, যাদের কোনো কোনো মা বাপ নাই, বাবারিশ অথবা কোনো গার্ডিয়ান নাই, অভাবী দিনে দরিদ্র হতদরিদ্র মানুষ, তাদেরকে নিয়ে ওই গাড়ির ড্রাইভার অপরিচিত কোথায় নিয়ে যাবে, হসপিটাল নিয়ে গেলে তো অনেক টাকা চার্জ আসবে, তো নিয়ে যায় সদর হসপিটালে নিয়ে ফালা দিয়ে আসে, বাঁচলে বাঁচলো, না বাঁচলে নাই। এই হলো আমাদের বাংলাদেশের সরকারের সদর হসপিটালগুলোর মান। কথা বললে অনেক কথা বলতে হয়, এই কথাগুলার লোক পাচ্ছি না আজকাল। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যাও, আমরা একটু ফেসবুকে বলি, 2-4-5 জন যদি মানুষ যদি দেখে, সেখানে আমাদের সাথে কথা। আজকে আমরা ফেসবুকে আসি, আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, ইউটিউবে আসি, মেসেজ ইয়াতে আসি, টিকটকে আসি আমরা, তারপরে যে আমরা কি ইনস্টাগ্রামে আসি, দুনিয়ার নাচ গান হাই হুল্লা এইসব জাহান্নামী কাজ কারবার সব। দুনিয়াবি কল্যাণের কোনো কাজ আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা এইসব মিডিয়া জগতে আমরা কিচ্ছু দেখি না। এগুলো বলার লোক নাই, এগুলো দেখারও লোক নাই, এগুলো দেখবেও না, এগুলো বলবেও না। আমি যদি আমার কথা যদি ভুল না হয়, আপনারা কালকে, আমি প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা দেখবেন, বিশেষ করে যার যার এলাকাতে তার সদর হসপিটালগুলো অথবা এই উপজেলা হসপিটালগুলোতে আপনারা যান, যায় ওখানকার মান উন্নয়ন দেখেন। আর মান দেখার একমাত্র কারণ হচ্ছে আপনি যে কোনো বিল্ডিং এ যাবেন, যে কোনো পরিবারে যাবেন, যে কোনো আপনার সেন্টারে যাবেন, যে কোনো হোটেলে যাবেন, প্রথমে চেক করবেন ওখানের বাথরুমটা অবস্থা কি। এই বাথরুমে গেলে আপনার এই হোটেলের এই যে প্রতিষ্ঠান আপনি ভিজিট করবেন, ওখানের বাথরুমে গেলে আপনি, অথবা ড্রয়িং রুমে গেলে বাড়িতে, অথবা তাদের বাথরুমে গেলে আপনি বুঝতে পারবেন যে এই ফ্যামিলি কতটুকু স্ট্যান্ডার্ড, এই চিকিৎসার প্রতিষ্ঠানটা কতটুকু স্ট্যান্ডার্ড, কতটুকু মান তার। শুধু বাথরুম ভিজিট করবেন। কালকে আপনাদের সবাই ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা জেলার উপজেলার প্রত্যেকটা মানুষ, যার যার উপজেলা, যার যার জেলাতে আপনারা একটু নজর দেন, একটু সচেতন হন চিকিৎসার ক্ষেত্রে। আমাদের সরকারের খাতে যতগুলো এই যে অপারেশনের, সিজারের যেসব ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো 100 বছর আগের পুরানা। এইসব এই সিজার দিয়ে, এগুলা দিয়ে কেউ আমরা আজকাল ডিপেন্ড না যে সদর হসপিটাল আমাদের চিকিৎসা ভালো হবে, আমার ডাক্তারের মানও ভালো না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করলেন, অন্তত যদি দুইটা কাজে যদি আপনারা, দুইটা মৌলিক চাহিদার উপরে যদি আপনি নজর দিতেন, একটা চিকিৎসা আর একটা শিক্ষা, এই দুইটার উপরে যদি আপনারা যদি একটু নজর দিতেন, সংস্কার করতেন, তাহলে একটা বছরে আজকে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলাতে, জেলা আপনারা প্রত্যেকটা জিনিসে আপনাদের জিনিসটা ফুটে উঠতো, ভাসত। 1 বছর তো ঢাকা থেকে যদি আপনারা সংস্কার শুরু করেন, গ্রামীণ ব্যাংক তো 6 মাসের ভিতরে আমরা এই সারা বাংলাদেশ ভিজিট করে ফেলতে পারবে, সংস্কার করে ফেলতে পারবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশের কেন হচ্ছে না, দেশে কেন পাচ্ছে না? দুইটা মৌলিক চাহিদা, দুইটা পয়েন্ট বলছি, দুইটা পয়েন্টে আপনারা একটু নজর দিন। অন্তর্বর্তীকালীন সরকারের একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আমার কথাগুলো রং কিনা, না আমার কথাগুলো রাইট। এই দুইটা খাত যদি বলছি, দুইটা খাতের অবস্থা আপনারা দেখেন কি পরিস্থিতি, কি অবস্থা। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ব্যক্তি আমার খুব কাছের মানুষ, যে দুইটা ব্যাপারে আলোচনা করার জন্য। আজকে ওর
পরামর্শ আমরা দুইটা বিষয়ে আলোচনা করলাম। আপনারা যদি সামনে যদি আপনাদের কোনো মতামত দেওয়ার থাকে আমাদের কোনো বিষয় আলোচনা করার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিবেন যে ভাই আপনি এই বিষয়ে একটু আলোচনা করেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি চাকলাদার ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ফর ইউর লাইক। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বাই, সি ইউ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।